এবার আলোচনা করব, আমাদের সাথে যুক্ত আছেন কাফরুল এলাকা থেকে, রাজধানীর কাফরুল এলাকা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। ডক্টর কাজী জাহিদ ইকবাল, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, রাষ্ট্রপতি আজকে পদত্যাগ করেছেন, এই পদত্যাগের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আইনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা যদি দিতেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেছেন। তো এই পদত্যাগে আসলে সাংবিধানিক কোনো সংকট বা আইনি কোনো জটিলতা আছে কিনা? না, আমি আপনাকে বলি যে আমাদের দেশের রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এইখানে যে ঘটনাটি ঘটেছে, যে কোনো কারণেই রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। শারীরিক কারণ হতে পারে, অন্য যে কোনো কারণেই, তার ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করতে পারেন। এইখানে রাষ্ট্রপতি তার ব্যক্তিগত কারণে শারীরিক অসুবিধার কথা উল্লেখ করে আমরা যতদূর জেনেছি তিনি পদত্যাগ করেছেন। এইখানে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের নিয়ম হলো তিনি পদত্যাগপত্র স্পিকার বরাবর প্রেরণ করবেন। কারণ হলো বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সুতরাং তিনি স্পিকারকে অ্যাড্রেস করে তার পদত্যাগপত্র দিবেন। এখানে রাষ্ট্রপতি সেটি করেছেন 50-এর 3 অনুসারে, এবং এখন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গ্রহণ করার আগামী 90 দিনের মধ্যে বাংলাদেশের সংবিধান অনুসারে আপনি দেখবেন যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 123-এর 2 অনুসারে এখন রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হবে। এবং এখন থেকে পরবর্তী 90 দিনের মধ্যে, যদি আজকে পদত্যাগপত্র গৃহীত হয়, স্পিকার দায়িত্ব গ্রহণ করেন, যেহেতু পদত্যাগপত্র হয়ে গিয়েছে আমরা শুনেছি, তো সেই ক্ষেত্রে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে। জাতীয় সংসদের সংসদ সদস্যদের দিনের কথা সংখ্যাগরিষ্ঠের বলছিলেন, ভোট। 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ করা হবে। তো নিয়োগ প্রক্রিয়াটা কি একটু যদি বলতেন? কারা কারা এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে? সেটি বাংলাদেশের সংবিধানে বলে দেওয়া আছে। আপনার কোনো ব্যক্তি তিনি যদি 35 বছরের অধিক বয়সী হন, সংসদ সদস্য পদে নির্বাচন করার উপযুক্ত হন, এবং কোনো মোরাল টার্পিটিউড বা এই ধরনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে যদি প্রুভেন কোনো এরকম না থাকে, তাহলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত বিবেচিত হবেন, পদে ইলেকশন করতে পারবেন। এবং সেই নির্বাচন করার ক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেটি হলো যে 2 জন সংসদ সদস্যের সম্মতি তার জন্য দরকার হবে। অর্থাৎ তিনি ইলেকশন শিডিউল, আমাদের ইলেকশন কমিশন ডিক্লেয়ার করার পরে আপনি দেখবেন যে বাংলাদেশে একটি আইন আছে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত, 1991 সালে। সেই আইন অনুসারে বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবেন। ইলেকশন ডিক্লেয়ার করার পর কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক, ওই যে যোগ্যতার কথা আমরা বললাম, এই সংবিধানে এই যোগ্যতা বলে দেওয়া আছে, সেই যোগ্যতা অনুসারে তিনি একজন সংসদ সদস্য তার মনোনয়ন পত্রের প্রস্তাবক হবেন, এবং একজন সংসদ সদস্য তার মনোনয়ন পত্রের সমর্থক হবেন। এইরকম হলে তিনি এই পদে আপনার যোগ্য বিবেচিত হবেন। এবং তারপরে যদি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে ভোট দান করেন, তাহলে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন। তবে কথা হলো যে রাষ্ট্রপতি পদের নির্বাচনের সময়ে জাতীয় সংসদের যে অধিবেশনটি হবে, সেই অধিবেশনে কিন্তু আমাদের নির্বাচন কমিশনের যিনি সেখানে প্রধান, রাষ্ট্রপতি তিনি নির্বাচন পৌরোহিত্য। চূড়ান্ত হবে। আর জাহিদ ইকবাল, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। রাষ্ট্রপতি পদত্যাগের পর গঠনতন্ত্র বা সংবিধান অনুযায়ী হচ্ছে স্পিকার দায়িত্ব নেবেন, ভারপ্রাপ্ত দায়িত্ব নেবেন 3 মাসের জন্য। তো স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এখন দায়িত্ব নেবেন, তাকে কি শপথ জি, নিতে হবে কিনা এই 3 মাসের জন্য? না, উনি উনি তো অফিসিয়ালি এই পদে থাকবেন। ওখানে শপথের কথা কিছু বলে দেওয়া হয়নি, কারণ হলো উনি নিয়মিত ওনার যে সাংবিধানিক যে দায়িত্ব, ওই দায়িত্ব অনুসারেই উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এখানে শপথের আহ, কথা কিছু নাই। কারণ হলো উনি স্পিকার হিসাবে যে শপথ নিয়েছিলেন, সেই শপথের অংশ হিসাবেই তিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তার কারণ হলো উনি তো এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন না, উনি রাষ্ট্রপতি অফিসিয়েট করবেন। যেহেতু এই পদ শূন্য আছে, সংবিধান বলছে যে যদি রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য থাকে, এমনকি রাষ্ট্রপতি যদি বিদেশেও যান, তাহলেও সেক্ষেত্রে এটা আপনার স্পিকার এটা অফিসিয়েট করতে পারেন যদি প্রয়োজন হয়। তো সুতরাং
আপনার রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অফিসিয়েট করার জন্য স্পিকার দায়িত্ব পালন করবেন, শপথ গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি যখন দায়িত্ব নেবেন, তখন বর্তমান স্পিকার যদি কোনোভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন তিনি শপথ গ্রহণ করবেন, আর যদি নতুন কেউ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন তখন তিনি এসে রাষ্ট্রপতির শপথ নেবেন। এখন মেয়াদ এই শেষ পর্যায়ে হওয়ার আগে তিনি পদত্যাগ করলেন। তো আপনার মনে পড়ে কিনা যে এর আগে বাংলাদেশে এরকম ঘটনা কবে হয়েছিল বা হয়েছিল কিনা মেয়াদ শেষ হওয়ার আগে জি পদত্যাগ হয়েছে করা? এর আগে। আপনার যখন বিএনপি এর আগে 2001 সালে যখন ক্ষমতায় ছিলেন, তখন তাদের যে রাষ্ট্রপতি ছিলেন জনাব বদরুদ্দোজা চৌধুরী, তিনি 1 বছরের মতো সময় বোধহয় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পরে তিনি পদত্যাগ করেছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের বা মানে আপনার বলতে পারেন মেয়াদ পূর্তির আগে পদত্যাগের আপনার ইতিহাস এর আগে আরো আছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, উনি পদত্যাগ করলেন, গত কয়েকদিন যাবৎ আলোচনায় ছিল উনি দেশের বাইরে ছিলেন, তখন দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সাথে ফোন আলাপ করেছিলেন দেশের বাইরে জি থেকে। এটি গুঞ্জন ছিল এবং আলোচনায় ছিল যে সে পদত্যাগ করছেন। তো তিনি জি আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন তিনি অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করছেন। তো আপনার কাছে কি মনে হয় যে সেই গুঞ্জন মানে শেখ হাসিনার সাথে যে ফোন আলাপ সেটি কি মূল কারণ নাকি আসলে অসুস্থতা? দেখেন, অসুস্থ উনি আছেন সেটা মোটামুটি এভিডেন্ট, কারণ হলো উনি বিদেশে গিয়েছিলেন ওনার অসুস্থতার চিকিৎসার জন্য ইত্যাদি, এগুলো আমরা জানি। কিন্তু আপনার আমাদের বিভিন্ন পত্রিকার রিপোর্ট বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্ট সহ আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি যে তিনি দেশের বাইরে যখন ছিলেন তখন আহ, আহ, একজন মানে পূর্ববর্তী বা পলাতক একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করেছিলেন, যেটা বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারের জন্য একটা বিব্রতকর বা বিপজ্জনক একটা বিষয় হিসাবে চিহ্নিত হয়েছে। যদিও উনি পরবর্তীতে আমি যতদূর শুনেছি যে উনি অস্বীকার করেছেন যে এরকম কোনো কথা তার সঙ্গে হয়নি, কিন্তু সেটা একটা জিনিস। কিন্তু বাজারে বা আমাদের সবার কাছে এইরকম একটা গুঞ্জন বা এরকম একটা কথা আছে যে তিনি গোয়েন্দা যে কথা বলেছেন সেই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট একটা সরকারের কাছে আছে। তো সুতরাং একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বা একজন সচেতন মানুষ হিসেবে আমার মনে হয় যে এই সংক্রান্ত একটা বিষয়ও ওনার এই পদত্যাগের সঙ্গে সম্পৃক্ত আছে। তার কারণ হলো এই বিষয়টা সরকারের জন্য নিশ্চিতভাবেই একটা বিপজ্জনক ইস্যু। সুতরাং তারা এই ধরনের একজন রাষ্ট্রপতি রাখতে চাইবেন না, এটাই সঙ্গত। আপনার কাছে একটি মতামত জানতে চাই, যেটি একান্ত আপনার মতামত হতে পারে, যে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে সরকারি ক্ষমতায় আসে তারা তাদের মতাদর্শের ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করে। আসলে এই জি ব্যক্তি কেন্দ্রিক বা মতাদর্শ কেন্দ্রিক রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আসলে কতটুকু গ্রহণযোগ্যতা থাকে, বা যদি এখানে স্বতন্ত্র কাউকে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে এটি দেশের জন্য রাষ্ট্রের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনতে পারে? আসলে হয় যে বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি আসলে এই পদে যিনি থাকেন তিনি টিটুলার হেড, বা তার আসলে খুব বেশি কিছু করার থাকে না, দুটো কাজ করা ছাড়া। একটা হলো প্রধান বিচারপতি নিয়োগের সময় উনি কারোর পরামর্শ নেন না, আর যিনি নতুন প্রধানমন্ত্রী হন তাকে নিয়োগের সময় উনি পরামর্শ দরকার হয় না। এই দুটো বিষয় ছাড়া আর সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে ওনাকে করতে হয়, সেটা একটা বিষয়। কিন্তু তারপরেও রাষ্ট্রপতি আসলে একটি অভিভাবকের মতো পদ যে কোনো রাষ্ট্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য। তো সেই কারণেই হয়তো দলগুলা সবসময় ওই পদে, সর্বোচ্চ পদে হয়তো তাদের নিজেদের মানুষ সাধারণত চেয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার মনে হয় যে রাষ্ট্রপতি পদে এমন একজন খুবই গ্রহণযোগ্য ব্যক্তিকে দেওয়া উচিত, যিনি সত্যি সত্যি রাষ্ট্রের অভিভাবকের মতো একটা ভূমিকা পালন করতে পারেন, এবং ডেফিনেটলি সরকারকে বিব্রত না করে। কারণ সরকারকে বিব্রত না করেই সব পক্ষের জন্য গ্রহণযোগ্য একটা ভূমিকা বা একটা অভিভাবকের স্থানীয় ভূমিকা পালন করাটা আসলে খুব কঠিন মনে হয় না, কারণ যেহেতু তার কোনো অন্য সাংবিধানিক ক্ষমতা বা প্রশাসনিক ক্ষমতা নেই। সুতরাং উনি তার গুড অফিস ইউজ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্টেবল রাখা বা দেশের সমাজ ইত্যাদি ক্ষেত্রে একটা খুবই ইতিবাচক ভূমিকা রাখতে পারেন, যদি আমরা একজন রাষ্ট্রপতি হিসাবে একজন খুবই গ্রহণযোগ্য এবং অভিভাবক তুল্য কাউকে নিয়োগ দিতে পারি। সেই আপনি বিষয়টা গ্রহণযোগ্য নিশ্চয়ই। ব্যক্তির কথা বলছিলেন, তো আমরা যে বিষয়টি দেখেছি যে আওয়ামী লীগ আমলে নিয়োগকৃত রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটাই কোণঠাসা ছিলেন এবং তিনি 2025 সালে আন্তর্জাতিক এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, রয়টার্সকে বলেছিলেন যে তিনি এই পদে আর থাকতে চান না, তিনি দ্রুত সরে যেতে চান। কিন্তু এরপর আমরা জি দেখলাম যে 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, বিএনপি সরকার গঠন করলো। এরপরে আমরা নানা আলোচনা, নানা গুঞ্জন ছিল যে বিএনপি ক্ষমতায় আসার পরপরই তাকে পরিবর্তন করা হবে বা তাকে সরিয়ে দিয়ে বিএনপি তাদের পছন্দের কাউকে বসাতে পারে। কিন্তু এরপরেও বেশ কিছুদিন চলে গেল,
অর্থাৎ 5 মাস হতে চললো, 5 মাস পরে তার জি। আজকে এই পদত্যাগ। 5 মাস পরে যে তার পদত্যাগ, এই যে এতদিন তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি আসলে তার যে স্বাধীনভাবে কাজ করা, সেই কাজ করার ক্ষেত্রে তিনি কি আসলে প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা বা বাধা পেয়েছেন কিনা, কি মনে হয় আপনার? হ্যাঁ, দেখেন, একটা হলো যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে কাজ করার সুযোগ সংবিধান অনুসারেই আসলে খুব একটা নেই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তারপরে ওই যে কথা আমরা বলছিলাম যে গুড অফিস ইউজ করে এবং আপনার সরকারের যদি স্পেস সরকার দেন, সেক্ষেত্রে অভিভাবকের মতো একটা রোল প্লে করার সুযোগ রাষ্ট্রপতির আছে। এখন সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের যিনি এই বিদায়ী রাষ্ট্রপতি, তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কোনো ফাংশনই করতে দেওয়া হয়নি, এরকম একটা ব্যাপার। তো সেটা হতে পারে যে উনি নানানভাবে বাধাগ্রস্ত হয়েছেন, এবং সেটা হতে পারে যে তিনি যেহেতু তার তার আগের সরকারের নিয়োগকৃত ছিলেন এবং একটা খুবই বিশেষ পরিস্থিতিতে দেশ পরিচালিত হচ্ছিল, সেই জায়গায় হয়তো যে সরকার তখন ছিলেন তারা ঠিক আস্থায় নিতে পারেননি ওনাকে, এরকম একটা বিষয় থাকতে পারে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচিত হওয়ার পরে বিএনপি তাকে অনেকখানি স্পেস দিয়েছে বলে মনে হয়েছে, এবং তাকে আমরা প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখেছি। জাতীয় সংসদে বক্তৃতা দিয়েছেন অ্যাজ ইউজুয়াল, রাষ্ট্রপতিটা যেটা দিয়ে থাকেন, দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন, এরকম অনেক পাবলিক স্পেসে আমরা রাষ্ট্রপতিকে দেখেছি। কিন্তু সেইটার নেপথ্যে বা সেটার সঙ্গে সঙ্গে তার উপরে আসলে কোনো চাপ ছিল কিনা, অথবা তাকে কোনো রেস্ট্রিকশনের মধ্যে রাখা হচ্ছিল কিনা, সেই রকম কিছু স্পষ্ট দেখা যায়নি, বা রাষ্ট্রপতিও এরকম কিছু বলেননি। কিন্তু এবং এমনকি প্রধানমন্ত্রীও তার সঙ্গে একাধিকবার দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, সেগুলো আমরা দেখেছি, যেটা সাধারণত পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হয়েছে। তো সুতরাং এক ধরনের বলা যেতে পারে যে মানে কৌশলগত আহ, যাত্রা, বা দুই পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো চলছিল। কিন্তু তার ভেতরে এই যে আপনার ওই যে কথা আমরা শুরুতেই বললাম, যে ওনার টেলিফোন বিষয়ক যে অভিযোগ এবং তার স্বাস্থ্যগত এইসব ইত্যাদি বিষয়গুলো খুব সম্ভবত সরকারকে বিব্রত করেছে, এবং সরকার হয়তো আর আস্থা রাখতে পারছেন না তার উপরে, সেই রকম একটা বিষয় হয়ে থাকতে পারে। সেই কারণেই হয়তো তারা হয়তো অনুরোধ করেছেন, অথবা পরিস্থিতি এরকম হয়েছে যে তিনি মনে করেছেন যে তারা থাকা উচিত না। তবে গত 5 মাসের সময়টাতে বিএনপি সরকার তার ডক্টর সঙ্গে জাহেদ যেভাবে ইকবাল, আপনি আমাদের সাথে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। আমরা এবারে